আমাদের মনে সবসময় প্রশ্ন থাকে যে একটা মেয়ে কেন কখনো একটা অ্যাবিউজিভ রিলেশন থেকে খুব সহজে বের হতে পারে না। অ্যান্ড আমরা ওইটার ব্লেম সরাসরি দিই যে হয়তো তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো না, হয়তো সে ফিনান্সিয়ালি স্টেবল না, হয়তো তার ফ্যামিলি সাপোর্টিভ না। কিন্তু অনেক সময় এমন হয় যে আপনি অনেক সাপোর্টিভ একটা ফ্যামিলি থেকে এসেছেন, আপনি ফিনান্সিয়ালি খুবই স্ট্রং, ইউ ডোন্ট নিড এনি ম্যান টু লিভ, অ্যান্ড দেন অ্যাগেন আপনি অনেক এডুকেশনালি স্ট্রং একজন উইমেন, বাট স্টিল এমন কিছু কিছু কেস আছে যেখানে আপনাদের শুনলেও অবাক লাগবে যে এই মানুষটা একটা অ্যাবিউজিভ রিলেশন থেকে বের হইতে পারে নাই, এটা জেনেও তার হাজব্যান্ড বারবার তাকে চিট করে। আজকে আমাদের কাহিনীতে আমি এমন একজন লোকের কথা বলবো, মানে আপনি চিন্তাও করতে পারবেন না এই লোকটাকে বাহির থেকে দেখে যে দিস ম্যান ক্যান ডু দিস। এই কোয়েশ্চেনটা আপনাদের সবার মাথায় আসবে। এখানে আরেকটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে ফেসবুকে আমরা অনেক সময় কাপলদের অনেক সুন্দর সুন্দর ভিডিওস দেখি, অনেকে লাইভে আসে তার হাজব্যান্ডকে নিয়ে, অনেকে সুন্দর সুন্দর রিলস পোস্ট করে অ্যান্ড ফ্যামিলি ব্লগিং করে। এই সুন্দর সুন্দর ফ্যামিলি ব্লগিং, এই সুন্দর সুন্দর রিলসের পেছনেও যে অনেক ভয়ঙ্কর কিছু লুকায় থাকতে পারে, এটা আমরা আজকে আমাদের কাহিনী থেকে একদম 100তে 100 বুঝে যাব। আর আমার কাহিনী থেকে বুঝার কি আছে, নতুন তো একটা বের হয়েছে না যে এক হাজব্যান্ডের দুইটা ওয়াইফ, কৃতিকা অ্যান্ড কি যেন নাম। সো তাদের স্টোরিতেও তো ওই প্রথম ওয়াইফ তো কেঁদেই দিল, যতই আমরা এত সুন্দর সুন্দর ব্লগ দেখি না কেন, বাট কোনো লাভ তো হলো না। যাই হোক, আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম এভরিওয়ান। আমি নিশাদ ফ্রম দ্য ইজিনা গার্ল, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাঝ রাতের গল্পের নতুন এপিসোডে। ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল, আমরা কিন্তু আমাদের এই মাঝরাতের এপিসোডগুলোতে অনেক ট্রু সলভড কেসেস নিয়ে কথা বলি অ্যান্ড অনেক গ্রাফিক্স কথাবার্তা হয়। সো ইফ ইউ আর সামওয়ান যার কিনা এই ধরনের গ্রাফিক্স ডিটেলসে একটু অস্বস্তি লাগতে পারে, আই উইল রিকোয়েস্ট ইউ টু স্কিপ দিস ভিডিও। বাট দো আজকের ভিডিওটা খুব একটা গ্রাফিক্স না, আবার একটু বলে দিলাম। দেন আপনি যদি আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ওয়েলকাম ব্যাক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মি অ্যাগেইন। সো আজকের কাহিনীটা খুবই সিম্পল বাট খুবই অ্যালার্মিং একটা টপিক নিয়ে। আজকে আমরা কথা বলবো অনেক ব্রিলিয়েন্ট একজন ডক্টরকে নিয়ে, যার নাম হচ্ছে মোহাম্মদ শামজি। একজন বিখ্যাত নিউরোসার্জিস্ট ছিল। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও একদম ধরেন ওই যে বলে না যে একদম ফ্যামিলির রক্ত। তার বাবা যার নাম ছিল ফরিদ শামজি, উনিও একজন বিখ্যাত ডক্টর ছিল, এবং তার মা যার নাম ছিল এডিথ, উনি ছিল একজন সাইকিয়াট্রিস্ট। সো বোথ প্যারেন্টসই হচ্ছে খুবই ট্যালেন্টেড অ্যান্ড খুবই সাকসেসফুল তাদের ক্যারিয়ারে। শামজির একটা বড় ভাই ছিল, সেও একজন স্পেশালিস্ট ছিল এই ডক্টর ব্যাকগ্রাউন্ডে। অ্যান্ড দেন মোহাম্মদ শামজি, সে তো অনেক বড় মাপের একজন ডক্টর ছিল, মানে তার প্রশংসায় মুগ্ধ। সে এমন এমন কেস সলভ করতো যেসব কেস কিনা অন্য ডক্টররা আর কি না বলে দিত যে দিস ইজ নট পসিবল টু কিওর। উনি ওই ধরনের সার্জারি করে পেশেন্টকে বাঁচায় নিয়ে আসতো। অবশ্যই জানের মালিক আল্লাহ, বাট একটা মাধ্যম তো দরকার হয়, সো হি ওয়াজ দ্য মাধ্যম। আর আমাদের এই কাহিনীর আজকের আরেকজন মেইন ক্যারেক্টার হচ্ছে এলেনা ফ্রিক। উনি একজন পিএইচডি হোল্ডার, উনিও এই ডক্টর লাইনেই আর কি ছিলেন। একটা পর্যায়ে সে অনেক বড় মাপের একজন ডক্টর হয়ে যায় অ্যান্ড অনেক বড় বড় ডিগ্রি তাদের কাছে ছিল। সো এলেনা ফেরিক, উনি হচ্ছে একদম ব্লন্ড একজন, খুবই সুন্দরী, খুবই অ্যাট্রাকটিভ। তার ফ্যামিলিতে তার বাবা মা তার একজন বড় একটা কারের দোকানে আর কি গাড়ির দোকানে কাজ করতো, অ্যান্ড তাদের ফ্যামিলিতে কোনো অভাব ছিল না অ্যান্ড তাদের যথেষ্ট ইনকাম ছিল। প্যারেন্টস সে এবং তার বড় বোনকে যা প্রয়োজন হয় একটা মানুষের আর কি সব কিছু দিয়ে হেল্প করতো। এলেনা ছোটোবেলা থেকে পড়াশোনায় খুবই আগ্রহী ছিল অ্যান্ড প্রত্যেকটা ক্লাসে সে টপ স্টুডেন্ট ছিল, সবার অনেক পছন্দের একজন মেয়ে ছিল। তার বড় বোনও ওয়াজ ভেরি ট্যালেন্টেড। আর এই ছোটো বোনটা আফটার হাই স্কুল উনি অ্যাকচুয়ালি চিন্তা করেন যে উনি মেডিকেলে কনভার্ট হবেন, মানে মেডিসিনস নিয়ে পড়বেন এবং ডক্টর হতে চান। তার স্কুলে টপ স্টুডেন্টের মার্ক সিকিউর করে চলে যায় হচ্ছে একটা মেডিকেল ইনস্টিটিউটে, অ্যান্ড উইচ ওয়াজ আ ভেরি রিনাউন্ড মেডিকেল ইউনিভার্সিটি। তার আগে আরেকটা জিনিসও বলে রাখি, অ্যানা ফেরিক সে হচ্ছে তার ছোটোবেলা থেকেই টাকা পয়সা গুছায় খরচ করা, ফ্যামিলিকে কন্ট্রিবিউট করা, ফ্যামিলির জন্য কাজ করা, এগুলোতে খুবই ভালো ছিল। সামার ভ্যাকেশনসগুলোতে সে ফ্রেন্ডসদের সাথে আড্ডা না দিয়ে দেখা যায় তো পার্ট টাইম জবে ঢুকে গেছে, অ্যান্ড ওইখান থেকে সে তার ফ্যামিলি কন্ট্রিবিউট করতো, নিজের জন্য সেভিংস করতো।
তো যাই হোক, সে খুবই ভালো ছিল, এটা হচ্ছে সবার শেষ কথা। সে যখন মেডিকেল ইউনিভার্সিটিতে জয়েন করে, সেখানে তার সাথে পরিচয় হয় ম্যাথিউ এর সাথে। আর এই ম্যাথিউ হচ্ছে তার স্কুলেরই একটা ফ্রেন্ড ছিল। অ্যান্ড এখানে একসাথে থাকতে থাকতে তারা একজন আরেকজনকে পছন্দ করে ফেলে, অ্যান্ড তারা অনেক সুইট ইউনিভার্সিটি কাপল ছিল। এই জিনিসটা ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে আসলে খুব একটা বেশি দিন টেকে না, যদিও কিনা তারা প্ল্যান করেছিল যে তারা ইউনিভার্সিটি থেকে বের হয়ে তাদের যা করার তা করে দে উইল গেট ম্যারিড। বাট একটা টাইমে দেখা যায় যে লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ হয়ে যায়, কারণ হচ্ছে ম্যাথিউ ওই ইউনিভার্সিটি শেষ করেই ওখানকারই একটা লোকাল ক্লিনিকে জব করে, কিন্তু এলেনা ওয়াজ ভেরি ডিটারমাইন্ড যে সে তার ক্যারিয়ারে এমন কিছু করবে, অ্যান্ড সে আসলে ওখান থেকে শিফট হয়ে যায়, ওখান থেকে চলে যায় অটোয়াতে। 2022-এ তারা আসলে তাদের মিউচুয়াল একটা ব্রেকআপ হয়, অ্যান্ড দে ডিসাইডেড টু রিমেইন ফ্রেন্ড। এরপর এলেনা ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য একটা মেডিকেল ইনস্টিটিউটে ইন্টার্নশিপ করতে থাকে। 2003-এ এলেনার নাইট শিফট ছিল, অ্যান্ড সে তার নাইট শিফটে আর কি কাজ শেষ করে তাদের স্টাফ রুম যেটা সেটাই যাচ্ছিল, অ্যান্ড ওখানে যেই তার একজনের দিকে চোখ পড়লো, এবং সেটা হচ্ছে মোহাম্মদ শামজি। অ্যান্ড মোহাম্মদ শামজি ওয়াজ ভেরি টল, ডার্ক, হ্যান্ডসাম। আর এই ব্লন্ড মেয়েগুলো, এই ফর্সা মেয়েগুলার কেন যেন কালো ছেলেদের অনেক পছন্দ, মানে আমাদের বাঙালি টোনের ছেলেদের অনেক পছন্দ। সো যাই হোক, এটা ছিল লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে সে জাস্ট এক দেখাতেই একদম শেষ, ওখানেই শেষ। আর এদিকে আমাদের মোহাম্মদ শামজি, তার মধ্যে তেমন কোনো ইন্টারেস্ট ছিল না, দো তার ব্লন্ড মেয়ে অনেক পছন্দ ছিল, বাট সে কোনো ধরনের ইন্টারেস্টও দেখায় নাই, বা তার তরফ থেকে কোনো সিগন্যালও আসলে এলেনা পায় নাই। বাট অনেক দিন আর কি এরকম চোখাচোখি হওয়ার পরে শামজি একদিন এসে এলেনার মোবাইল নাম্বারটা নেয়, অ্যান্ড দেন তারা কথাবার্তা বলতে থাকে, অ্যান্ড আস্তে আস্তে এটা একটা ডেটে পরিণত হয়। অ্যান্ড দেন এই ডেট থেকে সুন্দর একটা রিলেশনে চলে যায়, তারা ভালো একটা রিলেশনে চলে যায় আসলে। এখন আসি, অ্যাকর্ডিং টু এলেনা, এলেনা আর কি তার ফ্রেন্ডসদেরকে বলতো যে শামজি ইজ ভেরি সুইট পারসন। সে অনেক ইন্ট্রোভার্ট, সবার সাথে কথা বলে না, অ্যান্ড খুব লাজুক স্বভাবের। বিকজ ডেটে যখন সে যাইতো তখন সে দেখা যাইতো অনেক কথাই বলতো না, অ্যান্ড দেন এদিক ওদিক তাকায় থাকতো, ওয়াজ নট অ্যাটেন্টিভ অ্যাকচুয়ালি। এদিক ওদিক তাকায় থাকতো, কথা বলতে লজ্জা পাইতো, টপিক খুঁজে পাইতো না। সো এই ধরনের আর কি কিছু জিনিস এলেনা ওর ফ্রেন্ডসদেরকে বলে। বাট কিছুদিন পরে তার এই ধারণাটা একটু চেঞ্জ হয়ে যায়। সেও যে ডেটে অমনোযোগী থাকতো, কোনো কথা বলতে পারতো না, এটার কারণ হচ্ছে মোহাম্মদ শামজি তখন আরও অনেক ফিমেলসদের সাথে তার রিলেশন ছিল, এবং সে অ্যাকচুয়ালি এলেনাকে নিয়ে শিওর ছিল না, অ্যান্ড সিরিয়াসও ছিল না। বাট এই জিনিসটা যখন এলেনা জানে, তখন তার মধ্যে একটা জিদ চলে আসে যে সে যথেষ্ট ট্রাই করে টু বি হিজ ফার্স্ট অ্যান্ড অনলি ওয়ান। সে প্রায় সময় দেখা যায় তো গিফটস নিয়ে আসতো শামজির জন্য, বাসা থেকে রান্না করে নিয়ে আসতো তার জন্য। এবং এলেনার প্যারেন্টস এই জিনিসগুলো জানতো, এবং এলেনাকে বারবার তারা ওয়ার্নও করে যে নাকি তোমাকে পাত্তা দিচ্ছে না, তুমি কেন তার পেছনে টাইম ওয়েস্ট করতেছো। বাট এলেনা ওয়াজ ডিটারমাইন্ড টু লাইক উইন হিম। আস্তে আস্তে শামজিও এলেনার প্রতি একটু দুর্বল হয়ে যায়, এই তার একতরফা এত ট্রাই দেখে সেও একটু দুর্বল হয়ে যায়, অ্যান্ড তাদের মধ্যে এই রিলেশনটা অ্যাকচুয়ালি একটা ফিজিক্যাল রিলেশনে রূপান্তরিত হয়। মোহাম্মদ শামজি ওয়াজ মুসলিম। সো এই ফিজিক্যাল রিলেশনটার পরে এলেনা যখন এসে মোহাম্মদ শামজিকে বলে যে অ্যাকচুয়ালি এলেনা ইজ প্রেগনেন্ট, তখন তার ধর্ম অনুযায়ী বা তার রিলিজিয়ন অনুযায়ী, মানে মুসলমানদের রিলিজিয়ন অনুযায়ী, যে ইউ নিড টু গেট ম্যারিড, বিকজ এটা তো আমাদের রিলেশনে হালাল না। সো সেপ্টেম্বর 2004-এ খুব ইন্টিমেটভাবে কিছু ফ্রেন্ডস নিয়ে দুটা সেরিমনি হয়। একটা সেরিমনিতে হচ্ছে গ্রুমসদের সাইডে, মানে মুসলিম প্রথা অনুযায়ী বিয়েটা সম্পূর্ণ হয়, এবং সেকেন্ড প্রোগ্রামে তারা আর কি একটা ফ্রেন্ডসদের নিয়ে একটা ছোট একটা রেস্টুরেন্টে দে ডু সাম ফানস অ্যান্ড সেলিব্রেট দ্য অকেশনস। অ্যান্ড ফাইনালি 2006-এর জানুয়ারি মাসে তারা তাদের প্রথম চাইল্ডকে ওয়েলকাম করে। কিন্তু এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মোহাম্মদ শামজি এত এডুকেটেড হওয়ার পরেও তার মনে হয় যে এই মেয়ে হওয়াটা হচ্ছে তার ওয়াইফের দোষ, অ্যান্ড সে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয় বিকজ একটা মেয়ে হয়। সো তারপর থেকে শুরু হয়ে যায় এলেনার উপর তার ভার্বাল অ্যাবিউজ। সে কথায় কথায় এলেনাকে অপমান করতো, তাকে ছোট করে দেখতো, এলেনার রান্না করা কোনো খাবার খেতে চাইতো না, অ্যান্ড তাকে অনেক গালিগালাজ করতো।
বাট এলেনা ওয়াজ ভেরি ডিটারমাইন্ড যে এই জিনিসগুলো ইজ ভেরি নর্মাল, তার কাছে মনে হয়েছে। অ্যান্ড সে কখনোই তার প্যারেন্টস বা কাউকেই কিছু জানায় নাই, অ্যান্ড সেও কোনো প্রতিবাদ করে নাই। বাট একদিন সে তার মার সাথে কথা বলতেছে, অ্যান্ড ওই সময়ই হচ্ছে তার হাজব্যান্ড আসে, ঘরে ঢুকেই চিল্লাচিল্লি করতে থাকে, এলেনাকে গালিগালাজ করতে থাকে, অ্যান্ড এটা ওর শুনে ফেলে। তখন ওর মা বলে যে এলেনা, তোমার অ্যাকচুয়ালি ডিভোর্স নিয়ে বের হয়ে আসা উচিত এই বিয়েটা থেকে। বাট এলেনা বলে যে ইটস নাথিং, ওর জাস্ট একটা ব্যাড ডে ছিল অফিসে, সো ইটস ওকে। এলেনা হচ্ছে এই টাইমে ম্যাটারনিটি লিভ নেয় এবং পুরো টাইমটা দেয় তার বাচ্চার আপব্রিঙ্গিংসের জন্য, মানে ফুল একদম ফ্যামিলি একটা টাইম সে স্পেন্ড করতে চাচ্ছিল, অ্যান্ড সে সেটাই করে। বাট এই সময়ে তার অ্যাটায়ার চেঞ্জ হয়ে যায়, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তুমি ঘরের সব কাজ করবা নিশ্চয়ই একদম সেক্সি ড্রেস পরে করবা না, রাইট? এই জিনিসগুলো আসলে মোহাম্মদ শামজি খুব ইজিলি নিতে পারতেছিল না। আর 2005-এ এমন 2005-এ একটা কাহিনী হয়, সেটা হচ্ছে মোহাম্মদ শামজি আর এলেনার মধ্যে কোনো একটা কথা নিয়ে আর কি কথা কাটাকাটি হয়, অ্যান্ড ওই মুমেন্টে মোহাম্মদ শামজি এলেনাকে একটা ঘুষি মারে ওর মুখে, আর ওর নাকটা ফেটে যায়। তো এলেনা এক হাতে তার বাচ্চাকে কোলে নেওয়া ছিল, আর আরেক সাইড দিয়ে হচ্ছে তার হাজব্যান্ড তাকে পাঞ্চ করে। সো ওইভাবেই রক্ত পড়া অবস্থায় সে তার বাচ্চাকে এক হাতে নিয়েই ঘর থেকে বের হয়ে যায়, অ্যান্ড সে তার ফ্রেন্ডের বাসায় চলে যায়। অ্যান্ড ওই মোমেন্টে এলেনা মনে করে যে না, দিস ইজ জাস্ট নট নর্মাল, আমি পুলিশে কমপ্লেইন করব। সো তারা পুলিশে কমপ্লেইন করে এবং তার হাজব্যান্ডকে বলে যায় তুমি ডিভোর্স পেপার পাঠাও, আমি ডিভোর্স পেপার সাইন করে দিব। এই পর্যায়ে আমাদের মোহাম্মদ শামজি খুব কাকুতি মিনতি করে, অ্যান্ড এলেনাকে বোঝানোর চেষ্টা করে যে আই এম রিয়েলি সরি, এরকম আর কখনো হবে না, আই উইল চেঞ্জ মাই সেলফ, আমি এখন থেকে আমার ফুল প্রায়োরিটি ফ্যামিলিকে দেবো অ্যান্ড অল। অ্যান্ড এলেনাও এই জিনিসটাতে একদম গলে যায়। বাট এলেনা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এই টাইমটাতে শামজি was preparing for Duke University, and এইখানে যখন সে প্রিপেয়ার হচ্ছিল এখানে জয়েন করবে, অ্যান্ড এই সময় যদি কোনো পুলিশ কেস হয় তাহলে তার এই ব্যাপারটাই হয়তো কোনো প্রবলেম হইতে পারে। এই জন্য সে তার হাতের ওয়াইফকে বারবার বলতেছিল যে কোনো কেস করো না, কেসটা উঠায় ফেলো, আমরা আমাদের ফ্যামিলিটাকে নিয়ে চিন্তা করি, লেটস ট্রাই টু সেভ আওয়ার ম্যারেজ অ্যাগেন, আমাদের বাচ্চার খাতিরে আমরা অ্যাটলিস্ট এক হয়ে যাই। আমাদের এলেনা, সে তো তার হাজব্যান্ডকে বিলিভ করে, অ্যান্ড ইভেন সে তার হাজব্যান্ডের পিছু পিছু ইউনাইটেড স্টেটসে মুভ করে। তার ফ্যামিলি তাকে অনেকবার নিষেধ করে, বাট সে বলে যে না, ফ্যামিলি কামস ফার্স্ট, অ্যান্ড সে মোহাম্মদ শামজিকে খুব ভালোবাসত। ইউনাইটেড স্টেটসে মোহাম্মদ শামজি এমন একটা এলিট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে চান্স পায়, যেটাতে কিনা চান্স পাওয়া ইজ ভেরি টাফ, এটা অনেক অনেক হার্ড, এখানে কম্পিটিশন অনেক বেশি, বাট মোহাম্মদ শামজি ওখানে চান্স পেয়ে যায়। মানে তার মাথা ছিল ভাই। আর আমাদের এলেনা, উনিও তার ম্যাটারনিটি লিভ থেকে গেট ব্যাক করে এবং ওখানেই ডিউক ইউনিভার্সিটিতেই মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে এবং পলিসি অ্যান্ড হেলথ নিয়ে পড়াশোনা করে। ওখানকার ফ্যামিলি ডক্টর হিসেবে সে যোগদান করতে থাকে, অ্যান্ড খুব অল্প সময়ে তার পপুলারিটি অনেক বেড়ে যায়। তারা তাদের এই রিলেশনটাকে আরও ভালোভাবে এসকালেট করতে থাকে, দুজনের সাথে টাইম স্পেন্ড হয় ভালো মতো, দুজনের কথা বলার টপিক সেম থাকে, লাইক সব দুজনই পেশেন্ট নিয়ে কথা বলতেছে। সো সব কিছুর মধ্যে তাদের সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যায়, অ্যান্ড তারা আবার ইন্টিমেট হয়ে যায় এবং তারা তাদের সেকেন্ড চাইল্ডকে ওয়েলকাম করে। বাট এখানে আরেকটা ঝামেলা হয়, সেটা হচ্ছে এলাইনার আবার একটা মেয়ে হয়, অ্যান্ড এটা কোনোভাবেই শামজি মেনে নিতে পারতেছিল না, বিকজ শামজি ওয়াজ এক্সপেক্টিং আ বয় আর এলেনার এখানে মেয়ে হয়। 2009 তারা আবার তাদের হোম টাউনে গেট ব্যাক করে, অ্যান্ড দেন ওইখানে তারা আবার জয়েন করে। এবার আবার হচ্ছে এলেনা একটা বুদ্ধিমানের কাজ করে, এবার সে আর কোনো ম্যাটারনিটি লিভে যায় না, সে তার ক্যারিয়ারটাতে আর কি ফোকাস থাকে। এই সময় হচ্ছে তার একটা পার্সোনাল ব্লগ খুলে, সেখানে তাদের সবাই পছন্দ করতো, বিকজ তারা অনেক সাকসেসফুল ছিল, তারা অনেক সুইট ছিল, আর দুইটা পাওয়ার কাপল লিটারেলি, মানে দুজনই খুবই নামকরা ডক্টর, এবং আমাদের মোহাম্মদ শামজি তো একদম জিনিয়াস একজন। তো তারা কাপল ব্লগে তাদের ফ্যামিলি নিয়ে কথা বলতো, তাদের ফ্যামিলি পিকচার্স, অ্যান্ড দেন তারা অনেক নামি দামি কনফারেন্সে যাচ্ছে, সেগুলোর পিকচার্স, দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, দ্য ক্লাসেস, এগুলো সব কিছু আর কি তারা শেয়ার করতো, এবং তারা খুবই প্রেইজ পাইতো আর কি এই ব্যাপারটাতে। 2011-তে মোহাম্মদ শামজি একটা ফেলোশিপের অফার পায় ফাইনাল সার্জন হিসাবে, আর এই অফারটা পাওয়ার সাথে সাথে শামজি মুভ করে। বাট এখানে হচ্ছে এলেনা মুভ করে না, অ্যাজ তার বাচ্চারা এখানে, অ্যান্ড অলসো তারও চাকরি বাকরি আছে, সো সে আর মুভ করে না। তারপরে তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ স্টার্ট হয়ে যায়। প্রথমে ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে আবার তাদের সম্পর্কটা আবার খারাপের দিকে চলে যায়।
আর এই জিনিসটা আরও খারাপ হয় যখন কিনা সে একবার তার বাসায় ঘুরতে আসে এবং যাওয়ার সময় সে তার ল্যাপটপটা রেখে যায়। তো এলেনা যখন ল্যাপটপটা পায়, ল্যাপটপের স্ক্রিন লক করা ছিল না, ও তাকায় দেখে একটা মেসেজ, অ্যান্ড ওই মেসেজটা দেখে সে একদম বুঝতে পারে যে যে ফিমেলটা মেসেজ করেছে তার সাথে তার হাজব্যান্ডের কোনো না কোনো সম্পর্ক চলতেছে, অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টিমেট। সে তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে এবং তার হাজব্যান্ডকে বলে আমি ডিভোর্স দিতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই না। অ্যান্ড দেন এখানেও আবার তার হাজব্যান্ড তাকে পারসিউট করা স্টার্ট করে যে না এমন কিছু করো না, আমি আবার ঠিক হয়ে যাব। কারণ কি? কারণ হচ্ছে তার যেই রেপুটেশন তৈরি হয়েছে সেই রেপুটেশনটায় আবার প্রবলেম হবে, যার জন্য সে বারবার এলেনাকে বলতে থাকে যে আমাদের বাচ্চার কথা চিন্তা করে অ্যাটলিস্ট প্লিজ ডু নট ডু দিস। তারপর তারা দুজন মিলে টরন্টোতে শিফট হয়ে যায় এবং এলেনাকে তার হাজব্যান্ড আবার বারবার পারসিউট করতে থাকে যে লেটস ট্রাই ফর অ্যানাদার বেবি। অ্যান্ড এলেনাও ভাবে যে এই থার্ড বাচ্চাটার জন্য হয়তো বা তাদের সম্পর্কটা আবার ভালো হয়ে যাবে, সো তারা আবার তাদের থার্ড বেবির জন্য ট্রাই করে এবং ফাইনালি 2013-তে তাদের একটা ছেলে বাচ্চা হয়। মানে এলেনার ধারণা ছিল এই ছেলে বাচ্চাটা হওয়ার পরে তাদের সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যাবে, বাট নো। ফোকাস মোহাম্মদ শামজির থাকে ক্যারিয়ারের প্রতি। তার হাজব্যান্ড, তার ওয়াইফ, তার বাচ্চারা এরা মনে হয় তার লাইফে কিছুই ছিল না। একটা পর্যায়ে সে তার ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত হয়ে যায় অ্যান্ড এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, তার ভার্বাল অ্যাবিউজটা অনেক বেড়ে যায়। অ্যান্ড এখানে দেখা যায় যে ভার্বাল অ্যাবিউজের সাথে সাথে ফিজিক্যাল টর্চারটাও অনেক বেড়ে যায়। একটা জায়গায় একটা স্কি পয়েন্টে আর কি তারা ঘুরতে গেছিলো, ওই সময় দেখা গেছিলো যে এলেনার একটা হাতে একটা ব্রুজ অ্যান্ড দেন একটা সেলাই, মানে একটা ভালো একটা ক্ষত যেখানে কিনা অনেকগুলো সেলাই লাগছে। বাট সে বলে যে এটা হচ্ছে স্কি করতে যায় কেটে গেছে, সো ইটস নট আ বিগ ডিল। বাট পরবর্তীতে এলেনা তার এক ফ্রেন্ডকে বলে যে তার শরীরে যত ব্রুজের দাগ আছে এগুলো সব হচ্ছে তার হাজব্যান্ডের দেওয়া। নাও থিঙ্ক, এলেনা কিন্তু হাইলি এডুকেটেড একজন ফিমেল। এলেনা মানে ফিনান্সিয়ালি ইজ ভেরি স্টেবল। ওর প্যারেন্টসও অনেক সাপোর্টিভ, বিকজ তার প্যারেন্টস বারবার তাকে বলতেছিল যে তুমি মুভ করো, তুমি রিলেশন থেকে বের হয়ে আসো। বাট স্টিল এলেনা কেন যেন এই সম্পর্কটা থেকে বেরই হইতে পারতেছিল না। এলেনার ফেসবুকে তার আর কি যেই ভ্লগ পেজটাতে সেখানে একটা পোস্ট সে শেয়ার করে তার হাজব্যান্ডের একটা ছবি। সে হচ্ছে কি যেন তাইকুন্ডোর মতো আর একটা জাপানিজ একটা কি যেন একটা করে না, ওই জিনিসটাই আর কি, ওই ড্রেসটা পরা আর কি। অ্যান্ড ওখানে লেখা হচ্ছে দিস ডক্টর ক্যান সেভ ইউ অ্যান্ড দেন এগেন ক্যান ব্রেক ইউর নেক, এই টাইপের একটা কথা বলে সে আর কি একটা পোস্ট দেয়। তুমি রিলেভেন্ট আমাদের স্টোরির সাথে, বাট এই ধরনের একটা আর কি সে পোস্ট দেয় অ্যান্ড দেন ওখানে আর কি অনেক কমেন্টস অ্যান্ড অল থাকে। কিন্তু তার ফ্রেন্ডসরা মনে করে এটা আসলে এলেনা এই জন্য দিয়েছে বিকজ এলেনার উপরে মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড ভার্বাল অ্যাবিউজটা অনেক বেড়ে গেছে। তার শরীরে অনেক ব্রুজের দাগে ভরা থাকতো সব সময়, অ্যান্ড তার ফ্রেন্ডসরা এটা দেখছেও এবং সেও স্বীকার করছে। এমন একটা পর্যায়ে মোহাম্মদ শামজি চলে আসছিল যেই যে 3 নম্বর বাচ্চাটা হওয়ার পরেও একদিন এলেনা আর কি তার হাজব্যান্ড কারোর সাথে কথা বলতেছিল এবং এলেনা সেটা শুনে ফেলে। আর শুনে ফেলে সে একদম বুঝেই যায় যে তার হাজব্যান্ড আবারও তার সাথে চিট করতেছে, বিকজ তার বুঝতে দেরি থাকে না যে ওই পাশ থেকে যে কথা বলছে সে একজন ফিমেল এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর এই পর্যায়ে এলেনা তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে যে এই ধরনের কিছু কি চলতেছে কিনা, অ্যান্ড তার হাজব্যান্ড খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তাকে আবার মারধর স্টার্ট করে এবং স্বীকার করে, বাট আবার মারধর স্টার্ট করে আর কি। অ্যান্ড এলেনা এই পর্যায়ে মনে করে যে না, ইটস নট পসিবল টু কন্টিনিউ, এবং সে তার হাজব্যান্ডকে বলে যে আমি দেশে এসেই তোমাকে ডিভোর্স দিব। সে হচ্ছে 3 দিনের জন্য একটা মেডিকেল কনফারেন্স অ্যাটেন্ড করতে যায় এবং সে বলে যায় যে আমি দেশে এসেই তোমাকে ডিভোর্স দিব। তারপরে সে তার কনফারেন্সের জন্য চলে যায় এবং নভেম্বর 30, 2016-তে সে আবার ব্যাক করে। তো ওই দিন সে তার প্যারেন্টসকে ফোন দেয়, তার প্যারেন্টসের সাথে কথা হয় এবং তার প্যারেন্টস তাকে জিজ্ঞেস করে যে তার কণ্ঠ আর কি একটু ডিফারেন্ট লাগতেছিল। তো তার প্যারেন্টস জিজ্ঞেস করে সব কিছু ঠিক আছে? তখন এলেনা বলে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, টেনশন করো না, কিছু হয় নাই বলে সে নর্মালি কথাবার্তা বলে সে ফোন রেখে দেয়। ডিসেম্বরের 1 তারিখে এলেনার মা তাকে বারবার ফোন দিচ্ছিল কিন্তু তার ফোন সে ধরতেছিল না। তখন তার মা তার সান ইন লকে কল দেয় যে আমি তো এলেনাকে বারবার কল দিচ্ছি, বাট এলেনা তো ফোন ধরতেছে না। তখন তার সান ইন ল বলে যে আপনার মেয়ে তার প্রেমিকের সাথে ভেগে গেছে। এখন এই প্রেমিকের যে কথাটা আসলো সেই স্টোরিটা একটু যাই। এলেনা
যখন কিনা তার হাজব্যান্ড এই লাস্ট রিলেশনটায় আর কি জড়ায় যায় অ্যান্ড তার উপরে আর কি তাকে মারধর করে রিলেশনটা নিয়ে, তখন এলেনা একদিন তার ফ্রেন্ডের সাথে গল্প করতে থাকে যে ও এরকম এইটা করছে, আমি ওকে মাফ করতে চাই না, আমি ওকে ডিভোর্স দিতে চাই না। তখন তার ফ্রেন্ডটা বলে, ডিভোর্স দিতে চাও না, মাফ করতে চাও না, আচ্ছা ঠিক আছে, বাট আরেকটা রিলেশনে যাও, এটা হচ্ছে একটা সুইট রিভেঞ্জ হবে। এলেনা ওই মুমেন্টে কথাটাকে খুব উড়ায় দেয় হেসে, বাট অ্যাকচুয়ালি তার মাথায় জিনিসটা গেঁথে যায়। কারণ একটা মানুষ অলরেডি মেন্টালি অনেক উইক হয়ে আছে অ্যান্ড সে মোহাম্মদ শামজিকে খুব ভালোবাসতো। আর একদম প্রথম দিকে যেটা বলছিলাম যে সে কিন্তু টোটালি অ্যাপ্রোচ নিয়েছিল শামজিকে মানে কনভিন্স করার জন্য টু গেট ম্যারিড, অ্যান্ড তাদের রিলেশনটাও কিন্তু ওয়ান সাইডেড, ওখান থেকেই আর কি স্টার্ট হয়। তো তার মাথায় ওই জিনিসটাও আসে, দেন এই জিনিসটাও আসে যে হ্যাঁ আমি হয়তো একটা রিলেশনে গেলে শামজি জেলাস হবে অ্যান্ড দেন এটা থেকে আমাদের রিলেশনটা সুন্দর হবে। কিন্তু এই মুমেন্টে এলেনা যার সাথে রিলেশনে যায়, তখন ওই রিলেশনটায় যাওয়ার পর তার কাছে মনে হয়েছে যে আমি তো খুশিও থাকতে পারি, বিকজ এই রিলেশনটা ওয়াজ ভেরি নর্মাল, লাইক অন্য 8-10টা মেয়ের মতো, যেখানে দুজনই দুজনকে অনেক অ্যাডোর করে, রেসপেক্ট করে, ভালোবাসে। সো এলেনা এই রিলেশনটাতে আসার পর আবার খুব উৎফুল্ল হয়ে যাচ্ছিল, সুন্দর হয়ে যাচ্ছিল, অ্যান্ড তার কাছেও মনে হচ্ছিল যে সেও কারো কাছে খুব ডিজায়ার একজন পার্সন। অ্যান্ড এই জিনিসটা এলেনার প্যারেন্টসও জানতো, ফ্রেন্ডসরাও জানতো, এবং তার হাজব্যান্ডও জিনিসটা জেনে যায়। তার হাজব্যান্ড এটাকে একদমই ঠিকভাবে নেয় না। সো এটা হচ্ছে তার বয়ফ্রেন্ডের কাহিনী, যেটা বললাম যে সে তার বয়ফ্রেন্ডের সাথে ভেঙে গেছে। তখন এলেনার প্যারেন্টস বলে, ইটস নট মাই এলেনা, এলেনা এই ধরনের কোনো কাজ করবে না, তার এত ছোট বাচ্চাদেরকে রেখে সে কোনোভাবেই আরেকজনের সাথে চলে যাবে না। এলেনার যদি যাওয়ার দরকার হইতো তাহলে সে একদম প্রথমবারই চলে যেত তোমাকে ছেড়ে, বাট এলেনা যায় নাই বিকজ এলেনা তোমাকে ভালোবাসে। তো তখন তার মা এলেনার একটা ফ্রেন্ড, যে কিনা এলেনাদের বাসার কাছেই থাকে, তাকে বলে যে একটু শামজির বাসায় একটু নজরদারি করো, বিকজ তার কাছে কিছু একটা মনে হয় যে না এটাই এরকম না, এরকম হওয়ার কথা না। আর এদিক দিয়ে তারা একদম ফার্স্ট ফ্লাইট বুক করে টরন্টোতে আসার জন্য। তারা তারপরে তাদের সান ইন লর বাসায় আসে, এবং বাসায় এসে যখন তারা ঘরের মধ্যে ঢুকে তখন তারা এলেনার কোনো মানে সারা শব্দই পায় না, অ্যান্ড তাদের কাছে মনে হয় যে না কিছু একটা ঝামেলা হয়েছে। সো তারা সাথে সাথে পুলিশের কাছে যায় এবং মিসিং রিপোর্ট ফাইল করে। পুলিশও এই জিনিসটায় তৎপর হয়ে যায় সাথে সাথেই, অ্যান্ড দেন তার হাজব্যান্ডকে কোয়েশ্চেন করতে আসে। তার হাজব্যান্ড খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায় মোমেন্টটাতে, বাট এই অ্যাগ্রেশন ওর এই জিনিসটা বেশিক্ষণ চলে না, বিকজ ডিসেম্বরের 2 তারিখেই একটা লোকের ফোন আসে এবং সে বলে সে হচ্ছে নিচে দিয়ে হাঁটতেছিল, তখনই হচ্ছে একটা ব্রিজের নিচের যেই ফাউন্ডেশনসগুলো থাকে, পিলারগুলো থাকে, ওইখানে সে একটা নতুন সুটকেস পাইছে। সুটকেসটা যখনই সে ওপেন করছে তখনই সে একটা ব্লন্ড ফিমেলের বডি ডিসকভার করছে। আমাদের এলেনা কিন্তু ব্লন্ড ছিল। পুলিশ সাথে সাথে ওখানে যায়, সুটকেসটা উদ্ধার করে এবং বডিটা উদ্ধার করে, বডিটাকে পোস্টমর্টমের জন্য দিয়ে দেয়। পোস্টমর্টম থেকে রিপোর্ট আসে যে এলেনাকে খুব জোরে গলায় চাপ দেওয়া হয়েছে, তাকে স্ট্র্যাঙ্গেল করে মারা হয়েছে। বাট এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে তার ঘাড়টা একদম ভেঙে গেছে। সো ওই যে একটা পোস্টের কথা আমি যে বলতেছিলাম, যে এলেনা একটা পোস্ট শেয়ার করেছিল যে দিস ডক্টর ক্যান ব্রেক ইউর নেক। এখানে মানে সে একজন প্রফেশনাল কিলার না বা সিরিয়াল কিলারও না, বা তার এই ধরনের কোনো ইন্টেনশনও ছিল না, যার জন্য কিনা ইট ওয়াজ ভেরি ইজি ফর পুলিশ টু অ্যারেস্ট হিম, কারণ ফুল প্রমাণ অ্যান্ড অল তারা আসলে পেয়ে যায়। সো শামজিকে অ্যারেস্ট করে এবং তাকে নিয়ে আসে কোয়েশ্চেনের জন্য। তখন মোহাম্মদ শামজি বলে যে এলেনা ওই দিন বাসায় আসে, এবং বাসায় আসার পর রাতে তাদের মধ্যে একটা হিট আর্গুমেন্ট হয়, এবং হিট আর্গুমেন্টটা হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে সে এলেনাকে ধাক্কা দেয় এবং সে নিচে পড়ে যায়, তারপর সে এলেনাকে স্ট্র্যাঙ্গল করার চেষ্টা করে। বাট তার ইন্টেনশন ছিল না সে এলেনাকে মার্ডার করবে, কিন্তু কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে তার ওয়াইফ আসলে নিঃশ্বাস নিচ্ছে না। তার ওয়াইফ যখন নিঃশ্বাস নিচ্ছিল না এবং সে বুঝতে পারতেছিল যে তার ঘাড় ভেঙে গেছে, তখন সে এলেনা যেই সুটকেসটা নিয়ে কনফারেন্সের জন্য গিয়েছিল সেই সুটকেসটার মধ্যে এলেনার বডিটাকে ভরে, ওটাকে লাগায়, অ্যান্ড দেন সে ওটাকে নিয়ে গাড়িতে চলে যায়।
গাড়িতে নিয়ে সে 1 ঘন্টা এদিক ওদিক জাস্ট ড্রাইভই করতে থাকে, কাজ তার মাথায় আসতেছিল না যে সে কী করবে। তারপরে সে ওই ব্রিজটার উপর দিয়ে যখন যাচ্ছিল তখন তার মাথায় আসছে যে এবার এটাকে আমি ফেলে দিই, ওই পানির কারেন্টে ওটাকে অন্য কোথাও নিয়ে যাবে। বাট তখন অনেক অন্ধকার ছিল, সে যখন ওই সুটকেসটা ফেলছে তখন নিচে পিলারে যে আটকায় গেছে ওইটা সে আসলে খেয়াল করে নাই। সে ওইভাবেই আর কি বাসায় চলে আসছে, আর সকালবেলা তার বাচ্চাদেরকে বলছে তোমার মা চলে গেছে। অ্যাজ সে একজন ডক্টর ছিল, সে এটাও বুঝতে পারে যে তার ওই স্ট্র্যাঙ্গেলের জন্য তার ওয়াইফের নেকটা ভেঙে গেছে। ফুল কাহিনীটার একজন আই উইটনেস ছিল। এই আই উইটনেসটা ছিল এলেনার বড় মেয়ে। এলেনার বড় মেয়ে বলে রাতের বেলা মিডনাইটে আর কি তার কাছে মনে হয়েছে যে তার আব্বু আম্মুর রুমে অনেক নয়েজ হচ্ছে, মানে কিছুর হাতাহাতির নয়েজ হচ্ছে। সো সে দৌড় দিয়ে তার রুম থেকে বের হয়ে আসে, তার মার রুমে ধাক্কা দেয়, দেখে যে তার বাবা বিছানার পাশে নীল হয়ে আছে এবং তার মা নিচে ফ্লোরে। বাট অ্যাকচুয়ালি কী করতেছে সেটা সে দেখতে পারে না, বিকজ বেডের ওই পাশে ছিল। তখন শামজি চিল্লান দেয় অ্যান্ড বলে যে দরজা লাগায় জাস্ট রুমে যাও। সো জাস্ট থিঙ্ক যে এই মেয়েটা তার মার এই মার্ডারটা একদম আই উইটনেস ছিল। সো যখন এই আই উইটনেসের বর্ণনা অ্যান্ড অল আদার এভিডেন্স প্রুভ হয় তখন আসলে আর কোনো কোয়েশ্চেন থাকে না। সো সে আসলে প্রথমে ফার্স্ট ডিগ্রি মার্ডারের জন্য গিলটি হিসাবে কোর্টে পেশ করা হয়। নাও 2017 সালে মোহাম্মদ শামজির ফাদার তার ছেলের এই অ্যাকশনটাকে জাস্টিফাই করে কিভাবে, যে মোহাম্মদ শামজি যা করছে বিকজ তার ওয়াইফ তাকে চিট করছে। তোমার ছেলে যে গত কয়েক বছর ধরে এই মেয়েটাকে চিট করতেছে এটা কোনো ব্যাপার না, রাইট? তো যাই হোক, সে যখন এই কথা বলে তখন জনগণ তো খুব রেগে যায় অ্যান্ড গভর্নমেন্ট লাস্টলি ডিসিশন নেয় যে তার মেডিকেল লাইসেন্সটা সিজ করে ফেলবে এবং সে তার মেডিকেল লাইসেন্সটা আসলে সিজ করে ফেলে। 2019-এ ফাইনালি সব প্রমাণ জাজ করার পরে মোহাম্মদ শামজিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শোনানো হয়, বাট পরে এটা আরও কমে যায়। সো প্রবাবলি 2030-তে সে আসলে ছাড়া পেয়ে যাবে, বাট তার সব ধরনের মেডিকেল লাইসেন্সকে সিজ করে ফেলা হয়। এখানে কোর্ট আরেকটা শাস্তিও তাকে দেয়, সেটা হচ্ছে সে তার বাচ্চাদের সাথে কখনো দেখা করতে পারবে না, বাট সে অনেক হেভি অ্যামাউন্টের একটা ক্ষতিপূরণ আর কি তার বাচ্চাদেরকে দিবে। বাট এখানে আমার কথা হচ্ছে সে তো তার বাচ্চাদেরকে পছন্দই করতো না, সো ইটস নট আ পানিশমেন্ট, ইটস এ গিফট ফর হিম। বাচ্চারা হচ্ছে এলেনার প্যারেন্টসের কাছে আছে এবং তারা ওখানেই আছে, আর তার বাবা আর কি তাদেরকে কম্পেনসেট করেছিল। বাট আনফর্চুনেটলি সে 2030-তে হয়তো রেহাই পেয়ে যাবে, তার লাইফ ইমপ্রিজনমেন্টটা পরে কমানো হয় বিভিন্ন কারণ এবং বিভিন্ন আর কি লর জন্যই আসলে। সো ইয়েস, দ্যাটস দ্য স্টোরি। সো এরপর থেকে এই কাহিনী শোনার পর থেকে নোবডি টু ব্লেম সামওয়ান যখনই জানবেন যে ও একটা অ্যাবিউসিভ রিলেশন থেকে বের হইতে পারতেছে না, নেভার ব্লেম হিজ অর হার এডুকেশন। আমি এখানে একটা মেয়ের কথা বলতেছি, বাট এটা কিন্তু হয় যে ছেলেরাও অনেক অ্যাবিউজের শিকার হয়। সো নেভার ব্লেম দেয়ার এডুকেশন, নেভার ব্লেম দেয়ার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি। এটা যেন কি একটা জিনিস, এটা একটা মেন্টাল সামথিং যেটা আর কি ওই রিলেশনটা থেকে তাদেরকে বের হইতে দেয় না। সো ইফ ইউ নো সামওয়ান লাইক দিস, ট্রাই টু হেল্প হিম অর হার। So yes, that's the story of Elena Ferrick, a very bright doctor যার লাইফটা জাস্ট কিছু ভুল ডিসিশনের জন্য এই লাস্ট মোমেন্টে চলে আসছে। So if you are new in my channel and if you like this kind of true solved and unsolved cases, do not forget to subscribe my channel. And if you're my old subscriber, please share this video, যত পারেন শেয়ার করেন, বিকজ আমি খুব চাই যে খুব সুন যাতে আমরা 20K হিট করি। মাই ফলোয়ার ইনক্রিজ রেট হচ্ছে এত কম, আমি মাঝে মাঝে চিন্তা করি ওয়াই দিস অ্যালগোরিদম। বাট ডোন্ট ওয়ারি, আই নো ইউ গাইস আর উইথ মি, সো আই হোপ টু সি ইউ গাইস সুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।